ফোটার আগে ঝরিল যে ফুল, প্রকৃতির কাছে লজ্জিত মানবকুল। ক্ষমা করিও না হে প্রভু, মানুষ হতে পারিলাম না কভু। মানুষ হয়ে জন্মেছি, মানুষ আর হইলাম কোথায়। বুক ভরা অভিমান আর কষ্ট নিয়ে মৃত্যুর সাথে লড়াই। বোনের বাড়িতে বেড়াতে যাওয়াই কি তাহলে কাল হলো? মাইয়া আমার ভয় পায়, বিয়ে দিয়ে দিছি আজ 4 মাস হইল। শ্বশুরবাড়ি যাইতে চায় না, কয় মা রাতে আলো নিভাইয়া দিলে পেছন থেকে কে যেন জড়াইয়ে ধরে। আমি বুঝলাম না ভয়ের কি আছে। জামাইয়া ছিল হয়তো, কিন্তু জামাই হলে কি মেয়ে চিনবে না? কিন্তু ভয় কাটে না মাইয়ের, তাই ছোট মাইয়াটারে সাথে দিয়ে দিলাম। 8 বছরের ছোট মাইয়া আমার, যাতে ভয় না লাগে বড় বইনের। কিছুদিনের জন্য বেড়াতে পাঠাইলাম। 2 দিন পর বেআইনের ফোন, আপনার ছোট মাইয়া অসুস্থ, তাড়াতাড়ি আসেন হাসপাতালে। গিয়ে দেখি এই অবস্থা, গলা কাটা, গলায় দাগ, গলা কাটা মুরগির মতো ছটফট করে ভেতার যন্ত্রণায়। আমি বড় মাইয়ারে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কেমনে হয়েছে। বড় মাইয়া কয়, মা আমি কিছুই জানি না, আমার পাশেই ঘুমাইয়েছিল, 2:30টার দিকে দেখি নিচে পইরা আছে, এই অবস্থা। বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল ছোট বাচ্চা মেয়েটা। ফিরতে রাত হবে বিধায় বড় বোন বলছিল এর পরের দিন বাড়ি যেতে। কিছুদিনের জন্য বেড়াতে এসেছে, যাব যাব বলেও আর যাওয়া হয়নি। বড় বোনের আবদারে কিছুদিনের জন্য বড় বোন ছোট বোনকে রেখে দিল। বড় বোন কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। মেয়েটা বোনের রুমেই শুয়েছিল, গুটিসুটি হয়ে এক কোনায়। দুলাভাইও ছিল রুমে। বড় বোন ভেবেছিল তার হাজবেন্ড যেহেতু আছে তাহলে আর কোনো সমস্যা হবে না। তারপর দুপুরের দিকে বড় বোন বাসায় এসে দেখে রুমে লাইট নিবানো, ঘুটঘুটে অন্ধকার। তড়িঘড়ি করে লাইট জ্বালিয়ে দেখে তার আদরের ছোট বোনটা এলোমেলোভাবে পড়ে আছে, চেহারাটা ফ্যাকাশে। বড় বোন বুঝতে পারে না কি হয়েছে তার আদরের বোনটার সাথে। অনেকক্ষণ পর যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। বড় বোনটার বয়সও তেমন বেশি ছিল না। কীভাবেই বা বুঝবে যে আপন মানুষের কাছ থেকেই ছোট বোনটা এতটা নির্যাতিত হবে। বড় বোন শাশুড়িকে হাত জোর করে তার বোনটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু শাশুড়ি নিষেধ করছিল ঘটনা জানাজানি না হয়, তাহলে তাকে আর আস্ত রাখবে না, তার মান সম্মান তাদের কমতি পড়বে তাদের। তারপর বহু কষ্টে শাশুড়িকে রাজি করিয়ে বড় বোন তার ছোট বোনটাকে নিয়ে আসে মাগুরা হাসপাতালে। কোনো রকম দায়সারাভাবে হাসপাতালে দিয়েই শাশুড়ি পালিয়ে যায় সেখান থেকে। হাসপাতালে আনার পর বাচ্চা মেয়েটার অবস্থা আরও বেশি গুরুতর হয়ে পড়ে, ব্যথায় কাতরাচ্ছিল শুধু। বাচ্চা মেয়েটার বয়স আর কতই হবে, 7 কিংবা 8। যৌনতার সে কিছুই বোঝে না, পুতুল নিয়ে খেলা করার তার বয়স। মেয়ের মা এবং বোনের সন্দেহ দুলাভাই এবং দুলাভাইয়ের বাবার উপর। জোরালো সন্দেহ দুলাভাই আর দুলাভাইয়ের বাবার। যেহেতু দুলাভাই রুমেই ছিল, বাচ্চা মেয়েটার যা হয়েছে দুলাভাই সেটা জানে। এখন এই বাচ্চা মেয়েটার কি হবে, কার দোষী বা দেবে? মেয়েটার তো ওড়না পরারও বয়স হয়নি। ওড়না পরার বয়স হলে না হয় ওড়নার দোহাই দিয়েই দায়সারা হয়ে যেত। তারা একেবারেই মনে হয় যে বেঁচে যাবে সেই রকমের পরিকল্পনা করছিল, কিন্তু সেটা তো আর সম্ভব না। তারা কিন্তু অনেকভাবেই প্রমাণ লোপাটের চেষ্টাও করেছিল। গলায় ওড়না পেঁচিয়ে তারপর অনেকভাবে নির্যাতন করে মনে করছিল জানি মরে যায়, সে ব্যবস্থাও তারা করছিল, কিন্তু সেটা তো আর সম্ভব না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কারো সম্ভব না কাউকে মারার, কিন্তু কি আর করা। হাসপাতালে নিয়ে ঘটলো অন্য ঘটনা। হাসপাতালে নিয়ে চিকিৎসা করার পর, পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়লো অন্য ঘটনা। মা বোন মিলে এখন তাদের আজাহারি কে দেখে। মেয়ের এবং মেয়ের মা মিলে অসহায়ের মতো পড়ে আছে হাসপাতালে। তাদেরকে সাহায্য করতে অনেক তৌহিদি জনতা এসে ভিড় করেছি। আসলে সবাই কিন্তু এখন সবাইকে সাপোর্ট করে, তাদের পাশে এসে অনেকে দাঁড়িয়েছে, কিন্তু কি আর হবে, মেয়েটাকে তো আর ফিরে পাওয়া যাবে না। যদিও আল্লাহ কোনো দিন বাঁচিয়ে রাখে মেয়েটাকে, দোয়া করি মেয়েটা যাতে সুস্থ হয়ে যায়, কিন্তু কি আর করবে। মেয়েটা যখন বুঝ জ্ঞান হবে, মেয়েটা যখন প্রাপ্তবয়স্ক হবে, তখন যে এই পুরোনো দিনের ঘটনা কেউ যদি তাকে মনে করে দেয়, তাহলে তার কি অবস্থা হবে বলেন? সে কি আর মাথা উঁচু করে কোনো দিন সঠিকভাবে বেঁচে থাকতে পারবে? বাচ্চা মেয়েটা কিন্তু এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আছে। আসলে বাঁচবে কি মরবে সেটা আল্লাহ তালাই ভালো জানে। আল্লাহর কাছে দোয়া করি মেয়েটা যেন ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। জীবনের চেয়ে তো আর বড় কিছু নয়, পরে দেখা যাবে, যা হওয়ার হবে। বাচ্চাটা মেয়েটার মুখে কিন্তু অক্সিজেন মাস্ক লাগানো, ব্যথা একটু পর পর কোকিয়ে উঠতেছে। শুধু বড় বোন একপাশে হাত ধরে দাঁড়িয়েছে, মা মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বলে সব কিছু ঠিক হয়ে যাবে। কি যে ঠিক হবে আল্লাহ তালাই ভালো জানে। কিন্তু আমাদের দেশের মেয়েরা কতটা নিরাপদ বলেন? আমরা তো মনে হয় একমাত্র কবরই নিরাপদ।
আল্লাহ তুমি এই মানুষরূপী পশুদের বিচার করো, যাতে তারা সুষ্ঠুভাবে পৃথিবীতে বেঁচে থাকতে না পারে। যদিও মন মানসিকতা তাদের ঠিক না, তাদের চোখ যেন উপড়ে ফেলা হয়। তাদের ধর্ষিতার আগে ধর্ষকদের বিচার করার দরকার। আসলে এই সমাজে প্রত্যেকটা মেয়ে যে অবহেলিত, তাদের যে কোনো সিকিউরিটি নেই, জীবনের কোনো দাম নেই, সেটা আসলে চারদিকটা চোখ ঘোরালেই বুঝতে পারবো। আর প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা ভাইরাল হয়েছে, আসলে শুনে খুবই খারাপ লাগছে। আমরাও তো মেয়ে, আসলে মেয়েরা কোনো বয়স নেই যে তারা যে কোনো জায়গায় নিরাপদ না। ছোট বড় আসলে বয়স হয় না, তাদের সাথেও কিন্তু এরকমের ঘটনা ঘটে। তাই দোয়া করি মেয়েটা যেন সুস্থ হয়, তার প্রকৃত বিচার যেন সে পায়। আর যারা তাদের সাথে এই সমস্ত জঘন্য কাজ করছে তাদের যেন উচিত বিচার করে। আসলে আমি জানি না আমার ভিডিওটা কে কে দেখবেন, তো সবাই আসলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিওটা যেন আমি যতটুকু বলতে পেরেছি, আমার আসলে বলার কোনো ভাষা নেই যে আমরা মেয়েরা আসলে কাদের কাছে নিরাপদ। ভাই, সেও আসলে ভাই বাবা এরা বড় বোনাই যে দুলাভাই হয়, যে তারা কিন্তু আমাদের খুবই আপন, তাদেরকে অবিশ্বাস করাটা কোনো প্রশ্নই আসে না। কিন্তু চারপাশের ঘটনা দেখে আসলে তারাও যে আমাদের কাছে নিরাপদ না, সেটাও আসলে বোঝার আর বাহিরে নয়। আসলে কি আর করা, ছোট ছোট বাচ্চা মেয়েদের সাথেও যে রকমের ঘটনা ঘটে সেটা আসলে কিভাবে বোঝাবো। আল্লাহর কাছে দোয়া করি এই রকমের পরিস্থিতি যেন কোনো মা কোনো বোনের জীবনে না আসে। আসলে বলে না যে নারীর দিকে লোভের থাবা কমিয়ে দাও। আর নিজের ঘরেও তো মা বোন আছে, নিজেরাও তো কোনো না কোনো মেয়ের বাবা। তাহলে এই জিনিসগুলো কিভাবে তাদের মাথায় আসে, কিভাবে এগুলো সম্ভব? আসলে তারা কি মানুষ না? তারা তো মানুষরূপী জানোয়ার, এদেরকে তো বিচার হওয়া দরকার, তাই না? আপনারা সবাই এই উদ্যোগ নেবেন যাতে তাদের বিচার হয়, তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। তাদেরকে দেখে যেন অন্য কোনো মানুষ, অন্য কোনো যে যাদের মন মানসিকতা খারাপ, তারা যেন দ্বিতীয়বার এই পথে আর পা না বাড়ায়। আসলে বিচার হওয়া দরকার। আসলে বোনের বাড়িতে বেড়াতে যাওয়াটা কাল হলো না, কাল হলো ওর ভাগ্য খারাপ। কিন্তু যাদের যে চক্ষু নজর এত খারাপ, তাদের দ্বারা যে মেয়েটা এত বড় দুর্ঘটনার শিকার হবে, জীবন মৃত্যু নিয়ে পাঞ্জা লড়তেছে, আসলে সেই রকমের কুকুরের বাচ্চাদের যে চরিত্র খারাপ সেটা তো আর ওই মেয়েটা জানতো না। আসলে পৃথিবীতে বোন নামক শব্দটা কিন্তু অন্য রকমের একটা ভালোবাসার জিনিস। বোনের সাথে বোনের মিল থাকবে, বোনের বাড়িতে বোন বেড়াতে যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু কতগুলো কুকুরের বাচ্চারা যে এরকমের করবে সেটা তো আর মেয়েটা জানতো না। আসলে আমরা মেয়েরা কবরেই মনে হয় নিরাপদ, এছাড়া আর না। তো আল্লাহ তাআলা সকল মেয়েদের হেফাজতে রাখুক, এ দোয়াই করি। আর পুরুষের চোখ যেন, যাদের চোখ এত খারাপ তাদের চোখ যেন অন্ধ হয়ে যায়। আসলে কি আর বলবো, আমার শুনে আর আমার ভিডিওটা দেখে এত এত খারাপ লেগেছে, বুঝতেই পারবেন না, বোঝাতে পারবো না যে কতটা খারাপ লেগেছে। কারণ আমারও তো ছোট মেয়ে আছে, আমারও তো বাচ্চা আছে। আমার মেয়েটাও যখন স্কুলে যায়, প্রাইভেটে যায়, আমার মনটাও তো কতটা খারাপ লাগে যে বাইরের পরিস্থিতিগুলো যখন শুনি বা দেখি, তাহলে তো আমার মেয়ের সাথেও যেন আল্লাহ তাআলা এরকম ঘটনা ঘটাতে পারে। কিন্তু দোয়া করি সকল পৃথিবীর বাবা মার মেয়েরাই যেন সব সময় সুরক্ষিত থাকে, ভালো থাকে, দোয়াই করি। আল্লাহর কাছে বলি কোনোদিন যেন এরকমের জীবন কারো জীবনে না আসে, এরকমের দুঃখ যেন কোনো জীবনে না আসে। নারী বড় হলে পরিবারের বোঝা, বিয়ে হলে স্বামীর বোঝা, বৃদ্ধ হলে সন্তানের বোঝা। আচ্ছা বলেন তো, তাহলে নারীর সুখটা কোথায়? তো আসলে সবাইকে আসলে একটা ভিডিওর উদ্দেশ্য বলতেছি যে ভিডিওটা কেউ অন্যভাবে নেবেন না। আসলে আমি আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করলাম যে বিভিন্ন ধরনের যে কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন ধরনের কথাগুলো ভাইরাল হয়েছে, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমরা মেয়েরা অনেকখানি অবহেলিত, নির্যাতিত, আসলে সেটাই শেয়ার করলাম আপনাদের কাছে। তো এটা কারো জীবন থেকে না, এটা তো আপনারা সবাই জানেন কম বেশি, যে মাগুরের একটি ছোট্ট মেয়ে, 8 বছরের মেয়ে, বোনের বাড়িতে বেড়াতে গিয়ে এরকমের একটা দুর্ঘটনার পরিস্থিতির শিকার হয়েছে। তো আমরা এখন সবাই মিলে আসলে উদ্যোগ নিই, একটু হলেও আসলে সচেতনতার চোখ দিয়ে আসলে তাদের দিকে একটু পাশে দাঁড়াই, যে যাতে দ্বিতীয়বার এরকমের ঘটনার সম্মুখীন যাতে আর কারো জীবনে না হতে হয়। আসলে এখন সেই মেয়েটার হয়েছে, আসলে যাদের বেলায় এরকমের ঘটনা ঘটে তাদের বাবা মা, তাদের বোনের অবস্থাটা কি হয়েছে, তাহলে তারাই অবশ্য জানে। তো সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো এই তো বিকেলবেলা শুরু হয়ে গেছে আবার রান্না বান্না। তো এখন একটু পেঁয়াজু ভাজবো। তো পেঁয়াজু ভাজার জন্য আগে থেকে আমি সব কিছু রেডি করে নিয়ে এসেছি, যেহেতু একা হাতে করতে হয়, একা হাতেই সব কিছু সামলাতে হয়। তো এখানে দিয়ে দিছি তেল, পরিমাণ মতোই দিয়ে দিলাম। আর এখন আমি একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সামান্য সামান্য একটু দেব, একটু মরিচের গুঁড়ো দিলাম, তারপর একটু সামান্য একটু হলুদ, তারপর দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দাঁড়াও দেব। তো আমি এখন ভালোভাবে মেখে নিব। তেলটা ওই ফাঁকে গরম হয়ে গেছে।
পরে কাটবা, দাঁড়াও আমি ধুয়ে দিতেছি। মেয়ে আমাকে অনেক হেল্প করতে চাচ্ছে। মা তুমি এই পেশে আগাও, বটি দিয়ে তোমার কিছুই করা লাগবে না। তো আমার পেঁয়াজটা মাখা হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি। আসলে জালটাও একটু বেশি জ্বলছে, তো এক এক করে আমি সবগুলোই দিয়ে দেব। তো এক এক করে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে, আর শেষে একটা দিয়ে দিলাম। দেখুন আমার মেয়ে আসলে কতটা আমাকে হেল্প করতেছে। আসলে আমি বলছিলাম যে টমেটোর ঝোল খাবো, আসলে একা হাতে সব কিছু করা সম্ভব না। আর আমার মেয়েও টমেটোর ঝোল খুব পছন্দ করে, আর সে আসলে দেখেন আমাকে কতটা হেল্প করতেছে। আসলে ছোট মানুষ কাটতেছে, তো কাটুক, আসলে কাজ করতে করতেই শিখবে। আবার অনেকে বলতে পারেন এতটুকু বাচ্চা দিয়ে কাজ করানোর কি আছে, আসলে সে করতে চাচ্ছে তাই ভাবলাম সে করুক। এই দেখুন আবার কেটে আবার এখানে মানে রেখে দিচ্ছে। তো এই ফাঁকে আবার আমার পেঁয়াজগুলো এক পাশ হয়ে গেছে, তাই ভাবলাম একটু উল্টে দিই। আর এই যে আমার সেই অনাথ মুরগির বাচ্চাগুলো, আসলে কি করার আছে, ওদের আসলে ওদের মা বেঁচে নেই, আর ওদেরকে আসলে ওই মুরগিটা একদম মানে কি বলবো, আসলে এতটা ঠোঁট দিয়ে আসলে আঘাত করে, অনেক ঠোরায় ওদেরকে, ঠোকর দেয়। তো তার জন্য ওরা সব সময় দূরে দূরে থাকে, আর মাঝে মাঝে যে আমাকে দেখে ওরা আমার কাছে চলে আসে একটু খাবার খাওয়ার জন্য। যাও আম্মু, হয়েছে আমার কাছে দেও মা, আমার কাছে দেবা। তো আমি হয় করো। তো আমি পেঁয়াজটা ভাজি করার পর এখানে আমি মাছ ভাজি করব। তো এখানে আমি অল্প পরিমাণে নিয়েছি, তো সেখান থেকে আমি মাছগুলো নিয়েছি। তো সেটা তো দেখতেই মাছ এনেছে, আসলে রমজান মাসে মানে রোজা রেখে মাছ খাওয়া সম্ভব নয়, এত বড় মাছ, তো অল্প অল্প করে তারপর রেখে দিয়েছি। তো বড় মাছ যেহেতু, আর সাথে আবার অন্য রকমের সবজি রান্না করব বা টমেটোর ঝোল রান্না করব, এতেই হয়ে যাবে। আর ভালোভাবে একটু মাখিয়েও নিলাম, আসলে বড় মাছ যেহেতু তাই ভাবলাম একটু মানে হালকা একটু ভাজা করে নিই, তারপর দো ভাজি করব। তো মাছটা আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখেছি, আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, প্রায় একটু অল্প আছে রেখে দিচ্ছি একটু মুচমুচা করার জন্য। আর এই তো আমার মেয়ে দেখুন এক এক করে সবগুলো টমেটো কাটছে, যেহেতু ঝোল রান্না করব, যে সে যেরকমের পারছে সেরকমেরই কাটছে। তো দেখুন আবার সে সাজুগুজু করছে গাছ থেকে ফুল পেরে। আর আবহাওয়াটা একদম খুব আজকে ঠান্ডা, গরমও না শীতও না। আজকে এই বছরের মতো রোজা মনে হয় কোনো বছর হয়নি। আসলে গরমও লাগে না, ঠান্ডাও লাগে না, রাতের বেলা যা হয় হোক, কিন্তু সারাদিন আসলে কোনো ক্লান্তি অনুভব হয় না। আর এই তো আমার বাড়ির চারপাশটা মানে এখন অনেক কাজ আছে, কাপড় চোপড় ওঠাতে হবে, রান্না বান্না শেষ করতে হবে। তো দেখিয়ে দিচ্ছি, আসলে পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো পেঁয়াজটা আমার উঠানো হয়ে গেছে, আর এখন আমি এই একটু তেলে মাছটা ভাজি করব, একটা একটা করে দিয়ে দিচ্ছি। অল্প একটু ভাজবো, যেহেতু কোরাল মাছ তেমন একটা ভাজার দরকার নেই, জাস্ট বড় দেখে তার জন্য একটু ভাজলাম, আর নয়তো ভাজলাম না। বড় মাছ তো, তা না হলে রান্না করলে একটু কাঁচা কাঁচা দেখাবে, তার জন্য। তো অল্প ভাজবো আমি বলেছি, তো যেহেতু জালটাও বেশি জ্বলছে আর দরকার নেই। তো মাছের পিসগুলো দেখুন অনেক বড় বড় হয়েছে, আসলে মাছটা আমার কাটতে অনেকটা কষ্ট হয়েছে, মোটা মোটাও হয়েছে অনেক, আসলে এতটা মোটা করা উচিত হয়নি, কিন্তু আমি একা আসলে সামলাতে পারছিলাম না, তার জন্য। তো এখানে অল্প করে নিয়েছি, বেশি একটা ভাজা ভাজা করবো না, সামান্য একটু, একটু আমাদের হয়ে যাবে। আপনাদের ভাইয়া রাতে এসে আর ভাত খায় না, একদম
সেহরিতে ভাত খায়, মাঝে মাঝে খায় আবার খায় না। সেহরিতে শুধু একটু দুধ কলা দিয়ে ভাত খায়। আর রাত্রে মানে 8টা 10টা-11টার দিকে আসে, তখন মনে চাইলে খায় না, মনে চাইলে খায় না, তার জন্য অল্প করে রান্না করব। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন একটু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিছি পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিলাম রসুন বাটা, তারপর হালকা একটু জিরে বাটা দেবো, দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম হলুদ, তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ। ভালোভাবে কষানো হলে তারপর মাছটা দিয়ে দেব। তো মাছটাও কষানো হয়ে গেছে, একটুখানি সামান্য পানি দিয়ে দেব। আর একটু কষাচ্ছি, মানে বড় যেহেতু মাছ তার জন্য। এই তো রান্না করা হয়ে গেছে মাছটা। তো এই তো এখন ঢেলে নেব। কালারটা কতটা সুন্দর এসেছে। ঢালছি মাছটা, হয়ে গেছে রান্না বান্না। এখন বুট ভাজি করবো, তো একই কড়াইতে দিয়ে দিলাম। আসলে সময়ের অভাব, সময় নেই তেমন একটা, তার জন্য প্লেট করলাম। জালটাও অনেক জ্বলছে, তার জন্য ধোয়া হচ্ছে। আর মাটির চুলায় রান্না করতে গেলে এরকমের ধোয়া একটু হবেই। দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো, লবণ, দিলাম বুটগুলো। মশলা কষানো হয়ে গেছে। এই তো বুট ভাজি করাও হয়ে গেছে। একদম লাস্টে আমি বুট ভাজিটা করলাম নিভা চুলায়, অল্প আঁচে দিয়ে বাদ বাকি কাজগুলো সেরে নিয়েছি। আসলে ইত্যাদির জোগাড়ও করেছি। তো দেখুন কালারটা কেমন হয়েছে। কালারটা তো দেখে মনে হয় খুবই ভালো হয়েছে, কিন্তু লবণ কম হয়েছে না বেশি হয়েছে জানি না। তো যাই হোক, খাবার সময় তো দেখাই যাবে। একটু কম হলেও দোষ নেই, বেশি হলেও দোষ নেই, কিচ্ছু করার নেই। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।